পদ্মা সেতু ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা, সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি, উদ্বোধনের উৎসব হবে সারা দেশে। সুনামগঞ্জ, সিলেটে দ্বিতীয় দফায় বন্যা, পানিবন্দী লাখো মানুষ, পানিতে ডুবছে সিরাজগঞ্জ ও কুড়িগ্রাম। সিপিডির বাজেট আলোচনায় টাকা পাচার নিয়ে বিতর্ক, ফেরতের সুযোগ সৎ ব্যবসায়ীদের অসৎ হতে উৎসাহিত করবে। কুমিল্লায় সাবেক মেয়রের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা, নতুন মেয়রের ভোট সুষ্ঠু হয়েছে কমিশনার আলমগীর। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সকালের খবরে। একেএসটিএমটি বা শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। শাহ সিমেন্ট পদ্মা সেতুর প্রসঙ্গ। পদ্মা সেতুকে ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা তৈরি হয়েছে, আর সেই সম্ভাবনা কাজে লাগাতে নানা পরিকল্পনাও করেছে সরকার। রিসোর্ট, সাইড বিন বাস, ওয়াচ টাওয়ার নির্মাণের কথা জানিয়েছেন পর্যটন প্রতিমন্ত্রী। ট্যুর অপারেটররা বলছেন, বিদেশে পর্যটক আকর্ষণে বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে সরকারকে। এস এম আতিকের রিপোর্ট। সিডনি অপেরা হাউস সংলগ্ন সিডনি হারবার ব্রিজ। নিউ ইয়ার সেলিব্রেশন, একটি আইকনিক ল্যান্ডমার্ক যাকে ঘিরে জমজমাট আয়োজন, যার জন্য অপেক্ষা করেন লাখ লাখ পর্যটক। পৃথিবীতে অনেক সেতুই আছে যা দেশটির পর্যটনে প্রসার ঘটিয়েছে। পদ্মা সেতুকে ঘিরেও এমনই সম্ভাবনা তৈরি হয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতুর মতো আইকনিক ল্যান্ডমার্ক বিদেশি পর্যটক আকর্ষণে বিরাট ভূমিকা রাখবে। সেতু উদ্বোধনের অনেক আগেই দেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে তা। এরই মধ্যে অনেক ট্যুর অপারেটর পদ্মা সেতুকে কেন্দ্র করে তাদের পরিকল্পনা সাজিয়ে রেখেছেন। আশা করছি যে উদ্বোধন হওয়ার পরপরই আমরা এই প্যাকেজগুলি আমরা স্টার্ট করব। পদ্মাকে কেন্দ্র করে আমরা অনেক বেশি আশাবাদী। শুধু একটাই রিকোয়েস্ট সরকারের কাছে, প্রপার স্যানিটেশন এবং ইনফ্রাস্ট্রাকচার এবং একটা এসওপি করে অন্তত জেলা প্রশাসককে অন্তত নির্দেশনা দিয়ে দেওয়া, যেন স্ট্রিক্টলি এই বিষয়গুলি যেন মেনটেন করে। পদ্মা সেতুর পর্যটন সম্ভাবনাকে ঘিরে সরকারের পরিকল্পনার কথা জানালেন পর্যটন প্রতিমন্ত্রী। আমরা পদ্মা পারে একটা রিসোর্ট করা, আমাদের সোনারগাঁ হোটেলের একটা এক্সটেন্ডেড করারও চিন্তাভাবনা আছে ওইখানে, সিটি সাইটসে। সেই বাস আমরা পদ্মা পর্যন্ত, পদ্মা যাতে দেখতে পারে সেই বাসে গিয়ে সেই ধরনের ব্যবস্থা থাকবে। ওইখানে পদ্মার দৃশ্য যাতে ভালোভাবে দেখা যায়, এই ধরনের একটা টাওয়ার, ভালো টাওয়ার করার চিন্তাভাবনা আমরা বিটিভির সাথে কথা বলেছি আমি, যাতে সে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। যারা পর্যটক যাবে তাদের জন্য কিছু ফ্যাসিলিটি এখানে প্রোভাইড করা, এগুলো আমরা করব। সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতুর পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে হলে শুরু থেকেই স্যানিটেশন, সিকিউরিটি সহ কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনের দিন শুধু পদ্মা পাড়ে নয়, উৎসব হবে দেশের সব জেলায়। কেননা অনেক বাধা আর চ্যালেঞ্জ মোকাবেলা করে এই সেতু নির্মিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন সরকার প্রধান। একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার ফলে উন্নয়ন এখন দৃশ্যমান, যার সুফল পাচ্ছে জনগণ। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। রংপুরের পল্লী জনপদ এবং গোপালগঞ্জের কোটালীপাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। গ্রামে বসেই মানুষ যেন শহরের সব সুযোগ সুবিধা পায়, সেই পদক্ষেপও নেওয়া হয়েছে। বলেন, এ সবই সম্ভব হয়েছে বর্তমান সরকারের টানা 3 মেয়াদ ক্ষমতায় থাকায়। আমাদের গৃহীত পদক্ষেপ এটা ধীরে ধীরে মানুষের জীবন মান উন্নত করছে। পরপর 3 বার জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছি। দীর্ঘ সময় একটু ক্ষমতায় থাকার ফলে একটা সময় পেয়েছি হাতে,
যে কারণে আমাদের উন্নয়নগুলি আজকে দৃশ্যমান হচ্ছে আর মানুষ তার সুফলটা পাচ্ছে। পদ্মা সেতুর নির্মাণ প্রক্রিয়া এবং উদ্বোধন প্রসঙ্গে কথা বলেন সরকার প্রধান। শেখ হাসিনা বলেন, পৃথিবীর দ্বিতীয় খরস্রোতা নদীর উপর দ্বিতল সেতু নির্মাণ বেশ কঠিন ছিল। সেই সাথে সেতুর অর্থায়ন বন্ধ করতে অনেক ষড়যন্ত্র হয়েছে। সব বাধা অতিক্রম করে পদ্মা সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। আল্লাহর রহমতে পদ্মা সেতু নির্মাণ হয়ে গেছে, যে দক্ষিণ অঞ্চল সারা জীবন অবহেলিত থাকবে না। আগামী 25 তারিখে পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছি। একটু অনুরোধ করব, সবাই কিন্তু একটু ধৈর্য ধরে, অর্থাৎ কোনো ধরনের কোনো দুর্ঘটনা যেন না ঘটে সেদিকে লক্ষ্য রেখে সবাই করবেন। এবং উৎসবটা শুধু পদ্মা পাড়েই হবে না, সারা বাংলাদেশে এই উৎসবটা করবেন। আমি চাচ্ছি বাংলাদেশের প্রত্যেক জেলায় জেলায় উৎসব হোক, কারণ এটা আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার ছিল। আমাদের উপর একটা মিথ্যা অভিযোগ, দুর্নীতির অভিযোগ নিয়ে এসেছিল, যেটা আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম। আমাদের দেশেরই একজন যে আমাদের কাছ থেকে সবচেয়ে বেশি সুযোগ পেয়েছে, তারই বেইমানির কারণে এই পদ্মা সেতুর টাকাটা বন্ধ হয়ে যায়। এবং আজকে এই পদ্মা সেতু আমরা আমাদের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আমরা তৈরি করতে পেরেছি। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করতে পারায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের নতুন উচ্চতায় নিয়ে যাবার লক্ষ্যে জাপান বাংলাদেশ সমন্বিত অংশীদারিত্ব সূচনা করা হয়েছে। বাংলাদেশ এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার মধ্যে সহযোগিতার 50 বছর উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ভিডিও বার্তায় একথা বলেন তিনি। We have launched the Japan-Bangladesh Comprehensive Partnership to elevate the friendly relationship to a new height. Our comprehensive partnership is now poised to be raised to a strategic partnership in the near future. Bangladesh has already attained recognition from graduating to a developing country in 2026. I hope Japan and JICA will be with us to fulfill our vision to become a developed nation by 2041. I wish all the events of celebration of 50 years of cooperation between Bangladesh and JICA a grand success. এক মাসের ব্যবধানে সুনামগঞ্জ ও সিলেটে দ্বিতীয় দফায় আবারও বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। এদিকে সিরাজগঞ্জ ও কুড়িগ্রামেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ শহর এখন পানিতে নিমজ্জিত। জেলা শহরের তেঘরিয়া, বড়পাড়া, নবীনগর, হাসননগর ও মধ্যবাজার পানিতে তলিয়ে গেছে। পৌর এলাকার অসংখ্য পরিবার বাড়িঘর ছেড়ে হোটেল ও আশ্রয়স্থলে গিয়ে উঠেছে। জেলার 6 উপজেলা এখন বন্যা কবলিত। দ্বিতীয় দফার বন্যাতেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সদর, ছাতক ও দোয়ারা বাজার। এই বন্যার লাগি আমরা অনেক সমস্যার মধ্যে আছি। বিগত 2 ঘন্টা আগে বন্যাটা আসছিল না, রিসেন্টলি বন্যাটা ঢুকছে। পানি হওয়াতে আমরা বাড়ি করে প্রচুর ময়লা ঢুকে, ময়লা হওয়ার কারণে অনেক বাচ্চা কাচ্চা সকাল থেকে অসুস্থ। ছাতকের সর্বত্র পানি থাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাহিরপুর ও বিশম্বরপুর উপজেলার প্রধান সড়কে পানি থাকায় ওই 2 উপজেলার সাথেও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। স্কুলগুলোতে বন্যার তরা আশ্রয় নেয়, পাঠদানও বন্ধ রয়েছে। বিদ্যালয় বন্ধ থাকে বন্যার কারণে, বাচ্চারা আসতে পারে না স্কুলে, লেখাপড়ায় অনেক পিছিয়ে পড়ে। বারবারই আমরা এই প্রতিবন্ধকতার শিকার হচ্ছি। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে 1 মাসের মাথায় সিলেটে আবারও বন্যা দেখা দিয়েছে। ইতিমধ্যে 2টি উপজেলার সাথে জেলা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। নগরের 7টি ওয়ার্ডের বাসাবাড়িতে পানি ঢুকেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ওদিকে সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি। এতে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। একই সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। কমপক্ষে 30-40টা বাড়ি এখানে বিলীন হয়ে গেছে। গাছ সহ অনেকে গেছে, অনেকের ঘর বাড়িও সরাইতে পারে নাই, আবার অনেকে চলে গেছে। উজানের ঢলে ও ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা সহ সবকটি নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। ফলে কুড়িগ্রাম সদর উপজেলার কয়েকটি চরের নিম্নাঞ্চলের বসতবাড়িতে পানি প্রবেশ করায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছে মানুষজন। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক।
পাচারকৃত অর্থ ফেরত আনার সুযোগ সৎ ব্যবসায়ীদের অসৎ হতে উৎসাহিত করবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। আর সরকার পরিসংখ্যান নিয়ে কারসাজি করছে বলে অভিযোগ রাজনীতিবিদদের। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সিপিডি আয়োজিত বাজেট আলোচনায় এসব কথা উঠে আসে। মুশফিক ও সালেহিনের রিপোর্ট। সিপিডি আয়োজিত বাজেট আলোচনায় বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হলেও সবার বক্তব্যেই বিদেশে পাচার করা টাকা দেশে ফেরত আনার প্রসঙ্গটি উঠে আসে। এই সুযোগ অনৈতিক বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। আমি 25% প্লাস আমাদের ওয়েল সারচার্জ হোয়াটএভার কর দিচ্ছি। এই টাকাটা যদি একটা ব্যবসায়ী বাইরে পাচার করে নিয়ে যায়, তারপরে যদি সে টাকাটাকে আবার আগামী অর্থ বছরে ফিরিয়ে আনে, তাকে 7% কর দিয়ে সেটাকে বৈধতা দেওয়া হবে। তাহলে আমাদের 18% খরচ কম হবে। আমাদের ভয় একটাই, অনেস্ট ট্যাক্স পেয়ার যদি ডিসঅনেস্ট হয়ে যায়, হাউ আর ইউ গোইং টু কন্ট্রোল দ্যাট? বিএনপি নেতা সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন, কিছু গোষ্ঠীকে সুবিধা দিয়ে ক্ষমতায় থাকার পথ সুগম করতেই এই সুযোগ দিয়েছে সরকার। তবে এই বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানালেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। যারা এই দুর্নীতির সাথে জড়িত হয়ে টাকা পাচার করেছে, পৃষ্ঠপোষকতা করেছে, তারা আবার এখন আইন করছে। কারণ যারা এই পৃষ্ঠপোষকতার বেনিফিশিয়ারি, তারাই তো এই কাজটা করছে। আবার এই আইনটা তাদের মাধ্যমেই হচ্ছে। চোর যদি নিজে বলে এই টাকা আমি চুরি করেছি, তখন তাকে একটা উপায় দেওয়া হয়েছিল। দিস ইজ সাবজেক্ট টু অফকোর্স ক্রিটিসিজম, উই টেক দিস ক্রিটিসিজম। এটাকে বিবেচনা করা হবে, সরকার নিশ্চয়ই করবেন। এ সময় মূল্যস্ফীতির ব্যাপারে সরকারি পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তোলেন রাজনীতিবিদরা। তবে এসব অভিযোগ অস্বীকার করে সরকারের বিভিন্ন উন্নয়নের দৃষ্টান্ত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। ইনফ্লেশন গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স যেটা আসছে সেটা অ্যারাউন্ড 5.5%। টিসিবি আজকে কত টাকা করে বিক্রি করছে সেই দামগুলো যদি ধরেন, ওটা তো ইয়েতে আছে সাবসিডাইজ রেটে, সেগুলোও যদি ধরেন, আপনারা দেখবেন 10 to 15% ইজ দ্য মিনিমাম ইনফ্লেশন রেট নাও উই আর হ্যাভিং। আমরা দেখেছি এই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে নিয়ে মন্ত্রীদের চাপ পাবলিক ডোমেইনে এসেছে, এবং এই সমস্ত পরিসংখ্যান কারসাজির মাধ্যমে উন্নয়ন দেখানো কর্তৃত্ববাদী সরকারগুলোর একটি প্রবণতা আছে। Can you not see electricity in every home of Bangladesh? বাস্তবে can you not see the tunnel being built in his hometown in Chittagong, right within his eyesight? দেখার পরও তিনি বলেন কারসাজি করেছি। কারসাজি করেছে পদ্মা সেতু বানানো যায় না, কারসাজি করে বাড়ি বাড়ি বিদ্যুৎ দেওয়া যায় না। সিপিডির গবেষণায় আগামী অর্থ বছরের মূল চ্যালেঞ্জ হিসেবে মূল্যস্ফীতিকে চিহ্নিত করা হয়, কিন্তু তা নিয়ন্ত্রণে বাজেটে যথাযথ দিক নির্দেশনা নেই বলে মত অর্থনীতিবিদদের। আর মূল্যস্ফীতি ও করোনার আঘাত মোকাবেলায় সামাজিক নিরাপত্তা খাতে আরও বেশি বিনিয়োগ করা প্রয়োজন বলেও মত দেন অর্থনীতিবিদরা। মুশফিক উস সালেহিন, এনটিভি নিউজ, ঢাকা। সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে থাকা অর্থের পরিমাণ আরও বেড়েছে। বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক বিশ্বের সব দেশের সঙ্গে তাদের দায় ও সম্পদের যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তাতে এই তথ্য উঠে আসে। পরিসংখ্যান অনুযায়ী 2021 সাল শেষে বাংলাদেশের প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের দায় 8,275 কোটি টাকা। 2020 সালে এর পরিমাণ ছিল 5,348 কোটি টাকা। এই হিসেবে সেখানে বাংলাদেশের অর্থ বেড়েছে 55%। বাংলাদেশ ছাড়াও সুইস ব্যাংকে ভারত ও পাকিস্তানের অর্থ আগের বছরের চেয়ে বেড়েছে। তবে শ্রীলঙ্কা এবং নেপালের নামে থাকা অর্থের পরিমাণ আগের বছরের থেকে কমেছে। সিটি কর্পোরেশনকে যারা দুর্নীতির আখড়া বানিয়েছেন তাদের শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন কুমিল্লা সিটির নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত। এদিকে ফোনের কারণে কুমিল্লা সিটি নির্বাচনের ফলাফল পাল্টে গেছে এমন অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন নবী চৌধুরী। কুমিল্লা থেকে জালাল উদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে মাত্র 343 ভোটের ব্যবধানে টানা দুইবারের মেয়র স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুকে হারিয়ে নগরপিতার আসন দখলে নিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত। ফল পাল্টে দেওয়া হয় বলে অভিযোগ করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। ভোটের একদিন পর তবে সেই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন রিটার্নিং কর্মকর্তা। নতুন করে নির্বাচন দেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। সব মিলাই আসতে কিছুটা বিলম্ব, সব মিলাই কিছুটা দেখতে পাই। আর সর্বশেষ রেজাল্টটা যখন ঘোষণা করা হয়
5টা ভোট কেন্দ্র, পুরো 4টে ভোট কেন্দ্র যেটা দেখতে হয় না, পুরোটা ঠিক আছে কিনা এইভাবে দেখে নেবে করতে হবে। এদিকে সিটি কর্পোরেশনকে যারা দুর্নীতির আখড়া বানিয়েছেন তাদের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কুমিল্লা সিটির নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত। সিটি কর্পোরেশনের গত 10 বছর যারা দুর্নীতি করছে, আমাদের 5 মেয়র সহ সিটি কর্পোরেশনের কর্মচারীবৃন্দ যারা দুর্নীতির সাথে জড়িত ছিল, তাদের দুর্নীতির বিরুদ্ধে আমি শ্বেতপত্র প্রকাশ করি। সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন মেয়র। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, শুধু কুমিল্লা সিটি নির্বাচন নয়, সারা দেশে যেসব ইউনিয়ন পরিষদ নির্বাচন বুধবার সংঘটিত হয়েছে সবখানেই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে একথা বলেন তিনি। প্রত্যেকটা জায়গায় ভোট সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়েছে, শুধু কুমিল্লার ক্ষেত্রে না। তো যেমন না যে কুমিল্লার ক্ষেত্রে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, বাকিগুলোতে মানে বিশৃঙ্খলা ছিল, অথবা আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ছিল, অথবা কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর যে এজেন্ট তাকে বের করে দেওয়া হয়েছে বা ঢুকতে পারে নাই, ভোট দিতে পারে নাই, বাধা দেওয়া হয়েছে। নির্বিঘ্নে ভোটাররা ভোট দিয়েছেন। ক্ষমতাসীন সরকারের পদত্যাগ, নতুন নির্বাচন কমিশন গঠন ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করতে ঐক্যমত হয়েছে বিএনপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। বৃহস্পতিবার দল দুটির মধ্যে বৈঠক শেষে বিএনপি মহাসচিব ও এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মিজান রহমান। বৃহত্তর রাজনৈতিক ঐক্য গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিএনপির চলমান সংলাপের অংশ হিসেবে এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের মহাখালী ডিওএইচএস বাসভবনে বৈঠক করেন দল দুটির নেতারা। বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে সুচিকিৎসার পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন বিষয়ে ঐক্যমতের কথা জানান বিএনপি মহাসচিব। সরকারের পদত্যাগের পর নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, সংসদ বিলুপ্ত এবং সেই সঙ্গে আন্দোলনের পরে আন্দোলনকারী দলগুলোকে নিয়ে নির্বাচনের পরে, এর মধ্যে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমরা নতুন নির্বাচন কমিশন গঠন করার কথা বলেছি, কারণ আমরা বিশ্বাস করি যে এই নির্বাচন কমিশনকে দিয়ে আপনার কখনই কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। এটা প্রমাণিত হয়েছে গতকালও। আমরা আপনার এই বিষয়গুলোতে একমত হয়েছি। এ সময় এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ বলেন, বর্তমান ক্ষমতাসীনরা জনগণের সব ধরনের অধিকার কেড়ে নিয়ে খেয়াল খুশিমতো দেশ পরিচালনা করছে। ভোটাধিকার সহ বেশিরভাগ নাগরিক অধিকার হারিয়ে জনগণ দিশেহারা অবস্থায় রয়েছে জানিয়ে তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে হারানো অধিকার ফিরিয়ে দেওয়া হবে। জান মালের কোনো নিরাপত্তা নাই, মৌলিক অধিকার নাই, ন্যায় শাসন নাই, ন্যায় বিচার নাই। একটা মগের মূল্যকে আমরা বসবাস করছি। এই সরকার অনেক দিন ক্ষমতায় ছিল, তাদেরও বোঝা উচিত জনগণ তাদের চায় না। আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং আমাদের আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে ইনশাল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মক বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বিএনপি ও এলডিপি অভিন্ন দাবিতে আন্দোলন করবে বলেও জানান দল দুটির নেতারা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বর্তমান সরকারের অধীনে কেমন নির্বাচন হয় তা কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নির্বাচনে এই সরকারের অধীনে বিএনপি যাবে না এমনটা জানিয়ে তিনি বলেছেন, নির্বাচনে যাওয়া মানে ক্ষমতাসীনদের বৈধতা দেওয়া। 16 জুন সংবাদপত্রের কালো দিবস শিরোনামে বৃহস্পতিবার আলোচনার আয়োজন করে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের একাংশ। সভায় বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা একে অপরের পরিপূরক। অভিযোগ করেন, অতীতে গণতন্ত্র ধ্বংস করে গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ, তা ফিরিয়ে দিয়েছে বিএনপি। ভোটের অধিকার ফিরে পেতে সব শ্রেণী পেশার মানুষকে জেগে ওঠার আহ্বান জানান বিএনপি মহাসচিব। জানান, সরকার হটানোর আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে তাদের দল। কালকে নির্বাচন তো আপনারা নিজেরাই দেখেছেন, এটা দ্বিতীয়বার আমি এটা বলতে চাই না, এটা আমরা বহু আগে থেকেই জানি যেই হবে, যে কারণেই আমরা বলে দিয়েছি যে আমরা কোনো নির্বাচনেই যাচ্ছি না, খুব পরিষ্কার করে বলেছি। এবং এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানেই হচ্ছে যে সেটা আপনি তাদেরকে আরো বৈধতা
পুরস্কার করে দিয়ে দিলেন, এটা এখন প্রমাণিত সত্য। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপির দলীয় চরিত্র হয়ে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপি সবসময় নির্বাচনের ফলাফল ও নির্বাচন কমিশনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত হয়। এটা দেশের জনগণের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি দেশের গণতন্ত্র এবং সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ধ্বংসের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের সাথে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন সদস্যরা অভিযান চালাতে গেলে গোলাগুলি হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উখিয়ার 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযানকালে রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় এপিবিএন পুলিশ সদস্যরা পাল্টা গুলি ছোড়ে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এক পর্যায়ে তল্লাশি অভিযান শুরু হয়। অভিযানে ক্যাম্প থেকে একটি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, 4টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় 500 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এদিকে এপিবিএন পুলিশের আরেকটি দল টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় ডাকাত দলের আস্তানায় অভিযান চালিয়ে 4টি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করে। ইউপি নির্বাচন নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন রমজান আলী নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। বৃহস্পতিবার সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ঈসানগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বুধবারের ইউপি নির্বাচনে পরাজিত ইউপি সদস্য মোহাম্মদ ইসহাকের সমর্থক ছিলেন রমজান। বাকবিতণ্ডার এক পর্যায়ে চরপাথরঘাটার 7 নম্বর ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য সাইদুল হকের সমর্থকদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রমজান। তিনি কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার সম্পাদক। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টা শহরে সন্ত্রাসীদের গুলিতে আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ নামে এক বাংলাদেশের মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি নোয়াখালী পৌর এলাকার হরিনারায়ণপুরে। স্বজনরা জানান, দীর্ঘদিন আগে আটলান্টায় ব্যবসা শুরু করেন মাহফুজ। সেখানে বাবা, স্ত্রী, 2 ছেলে মেয়ে সহ বসবাস করতেন। বুধবার বাংলাদেশ সময় সকালে দোকান বন্ধ করার সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে। পরে হাসপাতালে মারা যান তিনি। 4 ভাই ও 2 বোনের মধ্যে সবার বড় ছিলেন মাহফুজ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামের বাড়িতে। সংবিধানে অন্তর্ভুক্তিতে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে শতাধিক ভুল পেয়েছে হাইকোর্টের নির্দেশে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হয়। 2020 সালের 10ই মার্চ সংবিধানে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ ভুলভাবে সন্নিবেশিত হয়েছে কিনা তা যাচাই করতে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ওই ভাষণের সময় উপস্থিত থাকা ব্যক্তি সহ বিশিষ্টজনদের এই কমিটিতে রাখতে বলা হয়েছিল। একই সঙ্গে সংবিধানে বঙ্গবন্ধুর 7ই মার্চের সঠিক ভাষণ কেন অন্তর্ভুক্ত করা হবে না জানতে চেয়ে 4 সপ্তাহের রুলও জারি করেছে হাইকোর্ট। পরে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানকে প্রধান করে 7 সদস্যের কমিটি গঠন করা হয়। সেই কমিটি পর্যালোচনা করে প্রতিবেদন আইন মন্ত্রণালয়ে জমা দেয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। চরম বিদ্যুৎ সংকটে পড়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যের বাড়িগুলোতে প্রতিদিন 2 ঘন্টা বাতি নিভিয়ে রাখার আহ্বান জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী ক্রিস বয়ান। তিনি বলেন, বিকল্প ব্যবস্থা থাকলে মানুষের প্রতিদিন সন্ধ্যায় 2 ঘন্টা বিদ্যুতের ব্যবহার বন্ধ রাখা উচিত। এতে পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অস্ট্রেলিয়া বিশ্বের বৃহত্তম কয়লা এবং তরল প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ। তবে দেশটি গেল মাস থেকে বিদ্যুৎ সংকটে পড়েছে, যা ক্রমেই তীব্র হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর ওলাফ সলস এবং ইটালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি রুশ আক্রমণের বিরুদ্ধে সংহতি জানাতে ইউক্রেনে কিয়েভ গিয়েছেন। বৃহস্পতিবার এক যৌথ সফরে ইউরোপের এই শীর্ষস্থানীয় নেতারা মহাদেশটির যুদ্ধ কবলিত দেশটিতে যান। একটি ট্রেন তাদের বহন করে ইউক্রেনে নিয়ে যায়। ট্রেনে রাতভর বিভিন্ন বিষয়ে
তিন নেতার মধ্যে একান্ত আলোচনা হয়। ইউক্রেনের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলার একটি বার্তা দিতে এবং যুদ্ধের বিষয়ে ইউরোপ যথেষ্ট সাড়া দিচ্ছে না, ইউক্রেনের এমন সমালোচনা থেকে মুক্ত হতেই তিন নেতার কিয়েভ সফর বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে $1 বিলিয়ন মূল্যের সমরাস্ত্র দেবার প্রতিশ্রুতির একদিন পর কিয়েভ সফরে যান তিন নেতা। আবারও সহিংস বিক্ষোভে উত্তাল ভারত। সেনা সদস্যদের জন্য করা অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়ছে দেশটির বিভিন্ন রাজ্যে। ট্রেন সহ অগ্নিসংযোগ করা হয় বিভিন্ন স্থাপনায়। অবিলম্বে বিতর্কিত এই প্রকল্প বাতিলের দাবি করেন সেনাবাহিনীতে চাকরি প্রত্যাশীরা। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। ভারতের বিহারে সেনাবাহিনীতে চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করেছে অন্যান্য রাজ্যেও। ক্ষোভের আগুনে পুড়ছে ট্রেনের বগি। অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে বুধবারের পর বৃহস্পতিবারও বুকজার, নওয়াদা, সফরা, জেহানাবাদের মতো এলাকায় ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। এতে অংশ নিচ্ছেন সেনাবাহিনীতে চাকরি প্রত্যাশী বহু মানুষ। শুরুর দিকে শান্তিপূর্ণ হলেও বিক্ষোভ দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সহিংসতায় রূপ নেয়। রেলের পাশাপাশি অবরোধ করা হয় জাতীয় সড়ক। সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে বিহারে। এতে চাকরি প্রত্যাশীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। এ সময় অগ্নিসংযোগের পাশাপাশি বিভিন্ন স্থাপনায় ভাঙচুরও চালানো হয়। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে অগ্নিপথ প্রকল্প বাতিল করে পূর্বের সব সুযোগ সুবিধা বহাল করতে হবে। পেনশন বলে মোদি ক্ষমতায় এসেছে, আর এখন বলে পেনশন দেওয়া যাবে না। এই সিদ্ধান্ত আমরা মানি না। মঙ্গলবার ভারতে অগ্নিপথ নামের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যেখানে 17 থেকে 21 বছর বয়সী চাকরি প্রার্থীদের 4 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। পরবর্তীতে তাদের ভেতর থেকে 25% সেনাবাহিনীতে দীর্ঘমেয়াদী চাকরি করার সুযোগ পাবেন। তবে সেখানেও থাকবে না পেনশনের কোনো সুবিধা। এরপর থেকেই দেশটিতে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। খবর শেষ করছি, যাবার আগে কেএসটিএমটি বার শিরোনামগুলো আরও একবার। পদ্মা সেতু ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা, সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি, উদ্বোধনের উৎসব হবে সারা দেশে। সুনামগঞ্জ, সিলেটে দ্বিতীয় দফায় বন্যা, পানিবন্দী লাখো মানুষ, পানিতে ডুবছে সিরাজগঞ্জ ও কুড়িগ্রাম। সিপিডির বাজেট আলোচনায় টাকা পাচার নিয়ে বিতর্ক, ফেরতের সুযোগ সৎ ব্যবসায়ীদের অসৎ হতে উৎসাহিত করবে। কুমিল্লার সাবেক মেয়রের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা নতুন মেয়রের, ভোট সুষ্ঠু হয়েছে কমিশনার আলমগীর। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।